নমস্কার। মহামান্য হ্যানিম্যানকে সর্বপ্রথমে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই এবং মঞ্চে উপস্থিত সমস্ত শ্রদ্ধেয় অতিথিবৃন্দকে আমার প্রণাম জানাই। আর সর্বাগ্রে বলবো, মানবিক অনুভবের যে সদস্যবৃন্দ তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং এই যে আয়োজক মণ্ডলী তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আর সর্বোপরি হচ্ছে আজকের যে বিষয়, এই বিষয়টা খুব বেশি আলোচিত হয় না, সেই জন্য এই বিষয়টা রাখার জন্য এবং আমাকে এখানে বলার এই এটা করে দেওয়ার জন্য এটা বলতে দেওয়ার জন্য একটা সবাইকে আর কি শ্রদ্ধা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে যে বিষয়, সে বিষয় হচ্ছে হোমিওপ্যাথিক সাইকিয়াট্রিক মেডিসিন। হোমিওপ্যাথিক সাইকিয়াট্রিক মেডিসিন এই বিষয়টা কিন্তু এর আগে আলোচিত হয়, কিন্তু সচরাচর এই আলোচনাটা আমরা কমই শুনি। তবে এই প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে হোমিওপ্যাথিতে মানসিক রোগী হিসাবে কিন্তু আমরা এরকম রোগী কমই পাবো, কারণ শুধুমাত্র মানসিক রোগ নিয়ে আমাদের চেম্বারে কিন্তু কমই আসবে, বরঞ্চ শারীরিক লক্ষণ নিয়েই আমাদের কাছে অনেক বেশি আসবে। শারীরিক লক্ষণের মধ্য দিয়েই আমাদের কিন্তু মানসিক শারীরিক লোকের অন্তরালে আমাদের মনের কথাটা বুঝে নিতে হবে। পেশেন্ট কখনই এসে বলবে না যে আমার প্রচণ্ড মন খারাপ বা এই ধরনের কোনো কথা, তারা এসে নানা রকম শারীরিক লক্ষণের কথাই বলবে। সুতরাং সেই শারীরিক লক্ষণ শুধু যদি আমরা শারীরিক লক্ষণটুকুই দেখে নিই, তাহলে কিন্তু আমাদের অর্ধেকটা হবে, পুরোটা সমাপ্ত হবে না। অর্থাৎ টোটালিটি অফ সিমটম বলতে যেটা আমরা বুঝি, সেটা যদি মনটাকে আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু হচ্ছে না। শরীর এবং মন এই দুটো কিন্তু অবিচ্ছেদ্য অঙ্গ। এরকম হয় না যে শরীর আলাদা মন আলাদা। আমাদের মন খারাপ হলেই কিন্তু শরীরে নানা রকম সমস্যা আসে। তবে আমাদের মনের ঠিকানা খুঁজতে গেলে শারীরিক লক্ষণগুলোকেও নিতে হবে, সেই সঙ্গে সঙ্গে মনের লক্ষণকেও নিতে হবে। তবে আমাদের যে সচরাচর যে বইগুলো আছে, বিশেষ করে হোমিওপ্যাথিক সাইকোলজি, অর্থাৎ হোমিওপ্যাথির মেট্রিয়া মেডিকার মধ্যে যে সাইকোলজি ব্যাপারগুলো, যেমন ফিলিপ বেলির বইটার কথা বলতে পারি, এই বইগুলোর মধ্যে কিন্তু প্রচুর বিবরণ, বিশদ বিবরণ, মানসিক লক্ষণগুলো নিয়ে একটা বিশদ বিবরণ রয়েছে। সেই বিবরণগুলোর যদি মধ্যে আমরা প্রবেশ করি, তাহলে হয়তো আমরা একটু গুলিয়ে ফেলবো। কিন্তু যদি আমরা মডার্ন সাইকিয়াট্রিকে এর মধ্যে যুক্ত করি, অর্থাৎ আমরা তো অবশ্যই মডার্নাইজেশন বা আধুনিকতাকে বেছে নেব। সুতরাং মডার্ন সাইকিয়াট্রির সাথে যদি আমরা পুরনো মেট্রিয়া মেডিকা, অর্থাৎ যেগুলো মূল বই, যেমন হেডিং গাইডিং সিমটম বা অ্যানিমালের ক্রনিক ডিজিজের যে লক্ষণগুলোকে আমরা মিলিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের মানসিক যে লক্ষণগুলো অনেক সুবিধা হবে। প্রথমে আমরা একটা লক্ষণ কোনো একটা সাইকিয়াট্রিক ডিজিজ, অর্থাৎ মনের রোগগুলো আগে ভালো করে শিখলাম, শিখে সেই অনুযায়ী সেই লক্ষণগুলোকে যদি আমরা সেই সিমটমসের মধ্যে ফেলি, তাহলে কিন্তু পুরো ব্যাপারটা অনেক সংক্ষিপ্তকরণ হয়। অর্থাৎ পাতার পর পাতা জুড়ে পড়ার কোনো প্রয়োজন হয় না, যদি আমরা আধুনিক সাইকিয়াট্রিটাকে ভালোভাবে জানতে পারি। একটা উদাহরণ দিই, যেমন আমরা যদি ভেরেট্রাম অ্যালবামের সিমটমগুলো দেখি, সেখানে আছে বিজি রেস্টলেসনেস, কনস্ট্যান্ট মোশন উইথ গ্রেট ইনক্লিনেশন অফ লেবার, কন্টিনিউয়াল এক্সাইটমেন্ট, often incoherent, loquacious, talk rapidly, abusive language on the slightest provocation, erroneous and highly notion, unusual joyous mood, mental disorder with lechery and obscene talk, nymphomania with violence and destructiveness. এই এতটা বিবরণ আপনি যদি সাইকিয়াট্রি পড়েন, তাহলে এক কথায় আসে, সেটা হচ্ছে এক কথায় প্রকাশ ম্যানিয়া। আমরা ছোটবেলায় এক কথায় প্রকাশ করেছিলাম না, সেরকম ম্যানিয়া চলে আসে, হাইপোম্যানিয়া বা ম্যানিয়া, যেখানে মুড ডিসঅর্ডার, সাইকিয়াট্রিতে যে মুড ডিসঅর্ডার আছে, সেই হাই মুডের কথা বলছে, খুব কথা বলছে বা বেশি কথা বলছে, গালিগালাজ করছে, প্রচুর খরচা করছে, ভীষণ কথা বলছে, তার উৎসাহের অভাব নেই, ভীষণ উৎসাহী। হ্যাঁ, অবশ্যই উৎসাহ ভীষণ ভালো, কিন্তু অতি উৎসাহ কিন্তু ভালো নয়, বা এক্সাজারেটেড ফর্ম, অর্থাৎ যা বলছি খুব বাড়িয়ে বলছি।
আমার হয়তো খুব অল্প আছে, কিন্তু সেটাকে আমি বাড়িয়ে অনেক বলছি, আমি এটা করেছি ওটা করেছি, বিশাল ব্যাপার। তাহলে এই নিজের যা আছে তাকে অনেক এক্সাজারেশন ফর্মে বলছি, স্লাইটেস্ট প্রভোকেশনে ভীষণ উত্তেজিত হয়ে পড়ছি, ভীষণ রাগ হচ্ছে। তাহলে এই হাই মুড, এত কথা, এত বিশাল বিবরণের তো প্রয়োজন হবে না যদি আপনি মডার্ন সাইকিয়াট্রিকে বেছে নেন এবং ম্যানিয়া চ্যাপ্টারটি পড়েন, তাহলে দেখবেন এই সমস্ত যে সিমটমসগুলো আপনার এক কথায় হয়ে যাবে। এই সংক্ষিপ্তকরণের চেষ্টা আমরা করেছি, যেটা আমাদের অনেক সহজ হবে এই সিমটমসগুলোকে, এই লক্ষণগুলোকে বুঝে নেওয়ার জন্য। এবার আমি কয়েকটা কেসের কথা বলি। পেশেন্টের বয়স এই 17-18 বছর, একটি মেয়ে, এবারে ক্লাস 11-এ পড়ে। গত 1 বছর ধরে তার পিরিয়ডসে মানে ইরেগুলার পিরিয়ডস হচ্ছিল, অর্থাৎ 1-2 মাস বা 3 মাস অন্তর অন্তর পিরিয়ডস হচ্ছিল। এরপর ও প্রথমে হোমিওপ্যাথি দেখিয়েছিল ডক্টর, তারপরে ও অ্যালোপ্যাথি দেখায় এবং দেখানোর পরে ওর ইউএসজি রিপোর্টে পিসিওডি ধরা পড়ে। এবং ওখানে উনি যে অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছিল আর কি, সে একটা মেডিসিন দেয়, তাতে ওর পিরিয়ডসটা শুরু হয়েছিল 11ই জানুয়ারি। তারপরে পেশেন্টটি আমার কাছে এসেছিল 17 ফেব্রুয়ারি। এর মধ্যে কিন্তু ওর পিরিয়ডস আর বন্ধ হয়নি, অর্থাৎ ব্লিডিং আর বন্ধ হয়নি, কনস্ট্যান্ট ব্লিডিং চলছে। এরপরে অন্যান্য মেডিসিনও খেয়েছে, 1 দিন কি 1.5 দিন বন্ধ হয়, আবার কন্টিনিউয়াস পিরিয়ডস চলতেই থাকে। এমতো অবস্থায় ও আমার কাছে আসে এবং আমি ওর নানা রকম সিমটমস নিই। সেই সঙ্গে সঙ্গে আমি একটা এর শুরুর ইতিহাসটা জিজ্ঞাসা করি, 1-1.5 বছর আগে কি হয়েছিল। তখনও বলে যে আমার মাধ্যমিক পরীক্ষায় আমার যেরকম আমি ফল আশা করেছিলাম তার থেকে অনেকটাই খারাপ হয়েছে এবং সের জন্য তার ওই সময় ভীষণ মানসিক একটা ব্যাপার চলেছে। চেয়েছিল ও সায়েন্স নিয়ে পড়তে, সায়েন্স হয়নি, আর্টস নিয়ে পড়তে হচ্ছে, এরকম একটা ব্যাপার তৈরি হয়েছিল। সেই সঙ্গে মেয়েটির রাগও খুব বেশি। আর তার সাথে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোমার কি মনে হয় কেউ ক্ষতি করছে? বলছে হ্যাঁ, আমার মনে হচ্ছে বন্ধুরা আমার ভালো চায় না, আমার সবাই যেন একটা ক্ষতি চাইছে। এই মেয়েটিকে আমি হায়াসামাস 30 দিয়েছিলাম এবং প্রায় 7 থেকে 8 দিনের মধ্যে কিন্তু পিরিয়ডস বন্ধ হয়ে যায় এবং এরপর থেকে আরও অন্য ওষুধ লেগেছে, সে কথা আমি পরে আসছি কি ওষুধ দিয়েছিলাম। এবং এরপরে কিন্তু তার পিরিয়ডসটা নর্মাল হয় এবং পরের মাস থেকে কিন্তু প্রতি মান্থেই ওর এই মার্চ এপ্রিল মোটামুটি নর্মালি পিরিয়ডস হয়েছে। আরেকটা কেসের কথা বলি, এটি একটি 60 বছর বয়স্ক ভদ্রলোক, উনি আমার কাছে এসেছিলেন ব্লিডিং পার রেকটাম নিয়ে। ব্লিডিং পার রেকটামটা হচ্ছে আর ওর 3.5 বছর ধরে, কিন্তু পেনলেস, কোনো রকম পেন নেই। কোলোনোস্কোপিও করেছেন ভদ্রলোক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ওনার একটা ম্যাসিভ ব্লিডিং হয়, আফটার স্টুল ম্যাসিভ ব্লিডিং চলছে। এর জন্য উনি অনেক হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি নানা ওষুধ খেয়েছেন, বেশ কিছুদিন বন্ধ থাকে এবং আবারও সমস্যা শুরু হয়। এর সাথে ওনার আরও একটু পেটের সমস্যা, আমাশা, এই ধরনের টুকটাক সমস্যা ছিল। আমি অন্যান্য সিমটমসের সাথে যখন আমি শুরুর ইতিহাসটা শুরু করি যে আচ্ছা যখন তিনি শাসন ছিল আপনার, তখন উনি বলেন যে হ্যাঁ, আমার মেয়েকে নিয়ে একটা ভীষণ সমস্যা ছিল এবং সেই সমস্যা থেকে আমি ভীষণ আতঙ্কগ্রস্ত হয়েছিলাম, কারণ মেয়ের প্রেগনেন্সি চলাকালীন শ্বশুরবাড়ি থেকেও একটা সমস্যা হয় এবং ওনার শারীরিকও খুব প্রবলেম হয়েছিল মেয়ের, সেটা নিয়ে ভীষণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি এবং সেই থেকে আমার ভীষণ টেনশন চলে। আজকে অবশ্য আমার সেই টেনশনটা নেই। এই হিস্ট্রি ধরে আমি কিন্তু ভদ্রলোককে এখন ওই 31টাই ডোজ দিয়েছিলাম এবং এরপর থেকে কিন্তু ওর ব্লিডিং অনেকটাই কম হয় এবং ব্লিডিং এখন ব্লিডিং প্রায় বন্ধ আছে। এরপরও হয়তো ওনাকে অন্য ওষুধও লেগেছে, কিন্তু এখনই ওনার এই 3.5 বছরের কন্টিনিউয়াস পেনলেস ব্লিডিং কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছে। এরপর আরও একটি কেসের কথা বলবো। মেয়েটির বয়স 20 বছর, ভীষণ পেটে ব্যথা এবং অ্যাসিডিটি, এরকম নানা রকম সমস্যা, ডায়ারিক স্টুল রেগুলার ওয়াইজ 2-3 বার হয় এবং একটা আম্বিলিকাল রিজিয়ানে কন্টিনিউয়াস পেন, এই নিয়ে আমার কাছে আসে এবং ইউএসজি রিপোর্টে মাইল্ড ফ্যাটি লিভার ছাড়া আমি অন্য কিছু পাইনি। এর মতো অবস্থায় আমি ওকে, এটা ওর হচ্ছে প্রায় ধরুন 3 বছর 3.5 বছর ধরে।
যখন জিজ্ঞাসা করলাম বলছে, তখন ওর থেকে অন্যান্য সিমটমের সাথে স্ট্রেসফুল যে কন্ডিশনটা পেলাম সেটা হচ্ছে ও আগে একটা জায়গায় থাকতো, সেখান থেকে এখন ও শ্বশুরবাড়ির দেশে ওকে থাকতে হচ্ছে এবং সেখানে একটা প্রচুর লোকের সঙ্গে থাকতে হচ্ছে এবং সেখান থেকে ওর একটা স্ট্রেস তৈরি হচ্ছে এবং সেখানে ভীষণ খাটনির কাজ যেটা ও কখনো করেনি এবং একটা মনোমালিন্য তৈরি হচ্ছে পরিবারের সাথে। এবং এটা নিয়ে মেয়েটির খুব রাগ হচ্ছে, কিন্তু রাগটা প্রকাশ করতে পারছে না, তার কারণ হচ্ছে ওনার হাজব্যান্ড বাইরে থাকে। এর সাথে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোমার কি খুব একটা ভয় লাগে? বললো হ্যাঁ, আমার একটু যেন ভয় ভয় লাগে এবং একা থাকলেই যেন মনে হয় পিছনে কেউ আছে বা আসছে, যেন মনে হয় যেন পাশে কেউ যেন কানের ভিতরে কোনো একটা যেন কথা শুনছি, এরম ধরনের। এও কিন্তু দীর্ঘদিন অ্যালোপ্যাথি ওষুধ খায়, ওই প্যান্টোপ্রাজল বা এই ধরনের যে ওষুধগুলো, কিন্তু তাতেও তার এই সমস্যা থেকে সমাধান হচ্ছিল না। একে আমি বেলেডোনা 30 দিয়েছিলাম, তাতে কিন্তু আমি মেয়েটির অনেক সমস্যার সমাধান হয়েছিল এবং তারপরেও একটা পরবর্তী ওষুধ লেগেছিল। আচ্ছা, এখন যদি আমি এই ধরনের অসুখগুলো দেখি, তাহলে প্রথমে যে পিরিয়ডসের কন্টিনিউয়াস ব্লিডিংয়ের কথা বললাম, এখানে কিন্তু অন্য ওষুধের কথা আসে যেগুলো কন্টিনিউয়াস, যে সমস্ত আমাদের ফিমেল রেমেডির গুলো আছে। বা ধরুন এই যে পেনলেস ব্লিডিং যে ভদ্রলোকের কথা বললাম, সেখানে কিন্তু প্রথমে আমাদের মাথায় আসো পেনলেস ব্লিডিং পার রেক্টাম, তাহলে বোধহয় মিলিফোলিয়াম, ফসফরাস এই ধরনের ওষুধের কথা। বা এই যে মেয়েটির কথা বললাম, এই মেয়েটিরও কিন্তু পেটে ব্যথা, আমরা গ্যাস অম্বল, ঢেকুরে আরাম না ফ্ল্যাটাস পাশে আরাম হচ্ছে, বা না পেট আইঢাই করছে, বা আমি অনেক টাইমিং ধরছি, এই ধরনের নানা রকম হয়তো লাইকোপোডিয়া, পালসিটিলা, নানা রকম ওষুধ কিন্তু আমাদের মাথায় আসবে। কিন্তু যদি আমরা স্ট্রেসকে গুরুত্ব দিই বা সাইকিয়াট্রিক অ্যাঙ্গেল থেকে এই অসুখগুলোকে দেখি, তাহলে কিন্তু আপনার মানে মেডিসিন সিলেকশন অন্যরকম হবে, অনেক বেশি পারফেক্ট হবে এবং আপনি অনেক বেশি কনফিডেন্টলি পেশেন্টকে সুস্থতা দিতে পারবেন। আমরা কিন্তু আজকে যে কথাগুলো বলছি, এই কথাগুলো কিন্তু সবটাই মহামান্য হ্যানিম্যানের কথা। উনি কিন্তু স্ট্রেসকে ভীষণ রকমভাবে প্রাধান্য দিয়েছিলেন এবং ওনার ক্রনিক ডিজিজ এবং অর্গানন অফ মেডিসিনের বিভিন্ন পাতায় পাতায় ওনার স্ট্রেসের কথা আছে। অ্যাফোরিজম 221 নম্বর অ্যাফোরিজমের কথা, 221 নম্বর অ্যাফোরিজমকে তো আমরা খুব ভালোভাবেই জানি, একটু বলি। If, however, insanity or mania caused by fright, vexation, the abuse of spirituous liquor and etc. have suddenly broken out as an acute disease in the patient ordinary calm state, although it almost always arises from internal sora like a flame bursting forth from it. Yet when it occurs in this acute manner, it should not be immediately treated with antisoric, but in the first place with remedies indicated for it out of the other class of proved medicaments, aconite, belladonna, stramonium, hyoscyamus, mercury, and etc. in high potentized minute homeopathic doses. তাহলে প্রথমেই এই ধরনের যদি স্ট্রেস হিস্ট্রি আমরা পাই, তাহলে কিন্তু 221 নম্বর অ্যাফোরিজমে প্রথমেই কোনো অ্যান্টিসোরিক না দিয়ে এই ধরনের অ্যাকোনাইট, বেলেডোনা, স্ট্রামোনিয়ামের কথা বলা হচ্ছে, মাক্সলের কথা বলা হচ্ছে, হাইসামাসের কথা বলা হচ্ছে। এর ক্ষেত্রগুলো আমরা পরে আলোচনা করছি। কিন্তু প্রথমে যদি একটা স্ট্রেসকে পাই, অবশ্যই তাকে প্রাধান্য দেব। যদি অন্য কিছু কজেশন পাই, অবশ্যই